সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমাদের সাথে আজকের অনুষ্ঠানে আলোচক হিসেবে যুক্ত হচ্ছেন বর্ষীয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং সাউদার্ন ইউনিভার্সিটি অব ব্যাটন রুজের সাবেক অধ্যাপক প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। অনেকগুলো বিষয়ে আলোচনা করার সুযোগ আছে, তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে সেটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত বিগ বিউটিফুল বিল, যেটি নিয়ে সেনেটে টানা শুনানি হচ্ছে, যেটিকে ভোটে রামা বলা হচ্ছে এবং এটি এতটাই নাটকীয়তাপূর্ণ যে মাঝে মাঝে প্রশ্ন উঠছে যে এটি আসলে কতটা রাজনৈতিক ইস্যু থাকছে, কতটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু থাকছে, কতটা নাটকীয়তায় ভরা থাকছে। কারণ এমনও হয়েছে যে 940 পৃষ্ঠার যে বিলটি সেটি পুরোটাই পড়ে শোনানো হয়েছে 16 ঘন্টা ধরে। অর্থাৎ সেনেটররা অনেকেই ধৈর্য হারা হচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত এটি চলছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি চেয়েছেন 4 জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে এর আগেই এটি পাশ করে নেওয়ার জন্য, কেন তিনি এত তাড়াহুড়া করছেন, কেন সেনেটে এত তাড়াহুড়া, সেসব বিষয় নিয়ে আলোচনার সুযোগ আছে। আন্তর্জাতিক বিষয়ে আলোচনার সুযোগ আছে, ইরান ইস্যু, ডেমোক্রেটদের ভিতরকার ইস্যু এবং বাংলাদেশ প্রসঙ্গ, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সৈয়দ মাহমুদুল্লাহ, একেবারে এই শুরুতে আপনার কাছে জানতে চাই, খুব চমৎকার একটি নাম, বিগ বিউটিফুল বিল। এটি পাশ করে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বদ্ধপরিকর। তিনি এর আগে হাউসকে ম্যানেজ করেছিলেন, এখন সেনেটকে ম্যানেজ করার বিশাল একটি পরীক্ষা অবতীর্ণ হয়েছেন। রিপাবলিকান 2 জন সেনেটরের মধ্যেই ভোট দেবেন না বলে জানিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত ধারণা করা হচ্ছে এটি পাশ হয়ে যাবে। অর্থাৎ হাউসে পাশ হওয়ার পর এখন সেনেটে পাশ হবে এবং প্রেসিডেন্ট তার টেবিলে বসে অপেক্ষা করছেন কখন এটি আসবে। 4 জুলাইয়ের আগে তিনি সেটি পাশ করে জাতিকে বিগ এবং বিউটিফুল বিলের একটি উপহার হিসেবেও দিতে চান। মূল বিষয়টি হলো এটি নিয়ে কেন এত আলোচনা, কেন ডেমোক্রেটরা বলছে এটি আমেরিকার স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দেবে, আমেরিকার ইমিগ্রেশন ব্যবস্থাপনাকে উত্তাল করে দেবে, কেন বলা হচ্ছে যে ঋণ অনেক বেশি বেড়ে যাবে জাতীয়, অর্থাৎ এত বিরোধিতা কেন? হ্যাঁ, এটা আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা জড়িত আপনার, এটা হচ্ছে প্রেসিডেন্ট এটাকে ওইভাবে বিগ বিউটিফুল বিল বলেছেন, বাজেট বলেছেন এবং এই বাজেটের বৈশিষ্ট্য যেটা এই পর্যন্ত মানে রাখা ঢাকা নেই, এটা চুপি সারি পেছনে ফেলারও সুযোগ নেই। এটাতে যেটা করা হয়েছে তাতে অনেকগুলো সোশ্যাল সেফটি নেট কে কাট করার প্রস্তাব হচ্ছে। তার ভিতরে সবচেয়ে প্রধান হচ্ছে আপনার মেডিকেড থেকে কয়েক মিলিয়ন লোক বাদ পড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর একটা হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি এফেক্টেড হবে, সোশ্যাল লোকরা যেটা পান সেটার উপরে ট্যাক্সের ব্যাপার একটা আছে। তারপরে আরেকটা হচ্ছে ইমিগ্রেশনের কথা আপনি যেটা বললেন, সেটা হচ্ছে ইমিগ্রেশনকে আরো কড়াকড়ি করার জন্য। এমনিতেই তো বেশ কড়াকড়ি শুরু হয়ে গেছে, প্রেসিডেন্ট আরো অনেক লোককে হায়ার করবেন ইমিগ্রেশনটাকে যাতে মানে কড়াকড়ি ভাবে রিপোর্ট করা যায় এবং হিয়ারিং যদি দরকার হয় সেটা করা যায়। হিয়ারিং এর চাইতে বেশি হচ্ছে ইমিগ্রেশন যারা রিপোর্ট করবে সেই সব লোকজন, সেই ক্ষেত্রে সেগুলো বাড়ানোর জন্য বেশ অনেক লোককে নতুন হায়ার করবে, এটা করেছে। এবং ইমিগ্রেশন নিয়ে কিছুদিন আগে যেটা হলো যে বেশ কড়াকড়ি হলো, তারপর এখন অবশ্য কয়েকদিন থেকে ওই রকম শোনা যাচ্ছে না, চলছে কিন্তু আগের মতো ওই রকম হইচই শোনা যাচ্ছে না। একটা কারণ হচ্ছে ইমিগ্রেন্টদের অবৈধদের ভিতরে অনেকে কৃষি খাতে কাজ করেন, কৃষি শ্রমিক হিসাবে, নির্মাণ শ্রমিক হিসাবে, রেস্টুরেন্ট ইত্যাদি। তো রেস্টুরেন্ট ইত্যাদি এবং কৃষি খাতে যারা আছে তাদের অনেক ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিনিয়োগকারী প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক, রিপাবলিকান দলের সমর্থক, তারা তাকে জোরে সোরে লবিং করেছেন যে এটাতে আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, একটা অন্যদিকে হচ্ছে জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এইটার কারণে তিনি ওই 2 খাতকে, বিশেষ করে হসপিটালিটি সেক্টর, রেস্টুরেন্ট ইত্যাদি এবং কৃষি খাত, এখান থেকে অবৈধদের বহিষ্কার ব্যাপারটা একটু ধীরে চলার নীতি গ্রহণ করেছেন। আমি আপনাকে স্পেসিফিকলি একটি প্রশ্ন করতে চাই এই বিষয়টি নিয়ে। আমি আপনার কাছে স্পেসিফিকলি একটি বিষয় জানতে চাই এটা নিয়ে, যে এটি যদি জনগণের এতই ক্ষতি করে, এটাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কি এমন লাভ যে তিনি এটি জনগণের ক্ষতি করবে, তার দলকে হুমকির মুখে ফেলবে? এবং আমরা যে মধ্যবর্তী নির্বাচনের কথা বলছি, সে নির্বাচনে অনেক রিপাবলিকানরা
বলা হচ্ছে যে এই বিলটি পাশ হওয়ার কারণে জনগণ তাদের বিপক্ষে চলে যেতে পারে। এত বড় ঝুঁকি কেন নিচ্ছেন? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত লাভটা আসলে কোথায় যে তিনি এই ঝুঁকিটা নিচ্ছেন? লাভের কথা না, উনি ভোটের আগে ক্যাম্পেইনে যে কমিটমেন্ট দিয়েছিলেন, সেই কমিটমেন্ট অনুসারে তিনি বলছিলেন যে তিনি বিপুল সংখ্যক অবৈধদেরকে বহিষ্কার করবেন, এবং অবৈধ সংখ্যা হচ্ছে 1,10,00,000 থেকে 1,20,00,000 বা আরো বেশি। কিন্তু এই বিলটির মূল ফোকাসটা তো ইমিগ্রেশন নয়, হেলথ সেক্টর, মেডিকেড, সেটি নিয়েই বলা হচ্ছে। দ্বিতীয় আর বিলে যেটা বলা হচ্ছে মেডিকেডের ব্যাপার, এইটা তো বহু আগে, এই যে ওবামা কেয়ার যখন করা হলো, তিনি সেটা ওবামা কেয়ার মানে ক্ষমতা না থেকেও তিনি সেটার বিরোধিতা করেছিলেন, ক্ষমতা এসে তিনি সেটাকে মানে বাতিল করার চেষ্টা করেছিলেন, নানা কারণ হয়ে ওঠেনি। ফলে ওবামা কেয়ার মাধ্যমে অন্যভাবে অনেক লোক মেডিকেল হেল্প পাচ্ছে। আর মেডিকেড তো আগে থেকেই সরকারি আছে বহু বছর থেকে, সেটাকে উনি কাটছাঁট করার পক্ষপাতী। কেন কাটছাঁট করছেন? দুইটা কারণ। একটা হচ্ছে যে সোশ্যাল সেফটি নেটে সাধারণত ধরে নেওয়া সোশ্যাল সেফটি নেটের এটা ঠিক না, এটাতে আননেসারি সরকারের শত শত বিলিয়ন ডলার খরচা হয়ে যায়, এটি একটি দিক। আমি ফুড স্ট্যাম্পের কথা বলতে ভুলে গেছি, ফুড স্ট্যাম্প ক্ষতিগ্রস্ত হওয়ার কথা হচ্ছে, এটি একটি দিক। আরেকটা হচ্ছে তিনি যে বাজেট প্রস্তাব করেছেন তাতে বিপুল পরিমাণ ট্যাক্স রেয়াত, কর রেয়াত দেওয়ার কথা উনি প্রস্তাব করছেন। এই বিউটিফুল বিলে সেটা আছে। এর আগের বার তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তার এই কর রেয়াতের কারণে ধনিক শ্রেণী, কর্পোরেশন গুলো প্রধানত সর্বাংশে না, তারা 1 ট্রিলিয়নের বেশি কর রেয়াত পেয়েছিল। এইবারকারটাতে প্রস্তাব যেটা করা হয়েছে তাতে 3 ট্রিলিয়নের বেশি ধনিক শ্রেণী, কর্পোরেট গ্রুপ পাবে, বিশেষত এরা। অন্যরাও পাবে, তবে এই টাকার সিংহভাগ চলে যাবে তাদেরকে। তো এই টাকা কোত্থেকে আসবে? এই টাকা আসার জন্য তো অন্য জায়গা থেকে, এমনিতেই বলা হচ্ছে কয়েক ট্রিলিয়ন ডলার তার এই প্রস্তাবের কারণে যুক্তরাষ্ট্রের ডেফিসিট হবে, মানে ডেফিসিট আরো বৃদ্ধি পাবে, অতিরিক্ত কয়েক ট্রিলিয়ন ডলার ডেফিসিট, ঘাটতি বৃদ্ধি পাবে। তো ঘাটতি বাড়তে বাড়তে তো মানে সীমাহীন ঘাটতি হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের দেনার পরিমাণ, দেশের জনগণের কাছে দেনার পরিমাণ, বিদেশে বিভিন্ন রাষ্ট্রের কাছে বিভিন্ন জায়গায় তাদের দেনার পরিমাণ হিউজ, এটা মানে সীমার বাইরে চলে যাচ্ছে। এই দানাটা যেন কিছু কমানো হয়, সেইটা কমানো যায়, সেই জন্য এই সমস্ত কাটছাঁট করা হচ্ছে। আর একটা কারণে ডেফিসিট, মানে আরো একটা কারণ অ্যাড হয়েছে, এই দ্রব্যমূল্য ইত্যাদি বাড়া থেকে শুরু করে সরকারের কর ইত্যাদি ক্ষেত্রে এফেক্টেড হতে যাচ্ছে। সেটা হচ্ছে তিনি যে আমদানি শুল্ক আরোপ করেছেন বিদেশি পণ্যের উপরে, সেটা এখন অস্থিতিশীল অবস্থায় রয়েছে। চীনের সাথে এখনো কথা বলা হচ্ছে, কানাডার সাথে কথা থামিয়ে দিয়ে আবার 24 ঘন্টা পরে সেটা ওপেন করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কথাবার্তা চলছে। ফলে এই সমস্ত গুলো চুক্তি ইত্যাদি না হলে মানে মোটামুটি একটা সুষম পরিস্থিতি নয়, সেখানেও অস্থিরতা। আর এই সেফটি নেট গুলো, সোশ্যাল সেফটি নেট যদি যায় তাহলে লক্ষ লক্ষ লোক সত্যিই ক্ষতিগ্রস্ত। জি, সৈয়দ মাহমুদুল্লাহ, তার মানে পুরো বিষয়টিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। আমি প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী আপনার কাছে আসবো, তারপর সৈয়দ মাহমুদুল্লাহর কাছে আরেকটি বিষয় একটু পরিষ্কার হয়ে নিচ্ছি। সেটি হলো যে বিলটি তো পাশ হওয়া না হওয়া একটা অঙ্কের হিসেব, অর্থাৎ রিপাবলিকান কতজন ভোট দিল, ডেমোক্রেট কতজন বিরোধিতা করলো, পুরোটাই তো আসলে একটা অঙ্কের হিসেব। কিন্তু সেই অঙ্কের হিসেবে না গিয়ে দুপক্ষই এক ধরনের নাটকীয়তা তৈরি করা, যেটি আমরা দেখছি 940 পৃষ্ঠার বিল পুরোটা পড়ে শোনাতে হবে, ডেমোক্রেটরা দাবি করলো, এবং 16 ঘন্টা ধরে ক্লার্ক সেটি পড়ে শোনালেন। এর মাধ্যমে আসলে ডেমোক্রেটরা কি অর্জন করতে যাচ্ছে? এই যে 16 ঘন্টা ধরে পুরো 940 পৃষ্ঠা পড়া হলো, এটা কি নাটকীয়তা তৈরি, নাকি আসলে এই পড়ার মাধ্যমে তারা বিলটি আটকে দেওয়ার কোনো চেষ্টা করতে পারবেন? আটকে তো দিতে পারবেন না, কিন্তু একটা নাটকীয়তা না, এটা এক ধরনের এই যে তারা করছেন, এটা ইনডাইরেক্ট একটা পরোক্ষ প্রতিবাদ, ওটাকে টায়ার করে দেওয়া। যারা সমর্থন করবেন তারাও পরিশ্রান্ত, কেরাসে সবাই বসে বসে শুনবেন তা না, অনেকে তো বাইরে যাবেন, রেস্ট নেবেন, ক্যাফেটেরিয়া যাবেন, ঘরে যাবেন, যাই হোক এটি একটা। তো ফলে সেটা আর অঙ্কের হিসাব যেটা বলছেন ভোটাভুটি, সেখানে ওদের তো মেজরিটি যেটা আছে, 2 জন যদি তার বিপক্ষে ভোট দেন তারপরও আপনার সুবিধা হবে না। কারণ যদি এমনকি সমান সমানও হয়ে যায়, 50-50ও হয়ে যায়, তারপরও ভাইস প্রেসিডেন্ট
পদাধিকার দেওয়ার বলে সুযোগ আছে। সেনেটের প্রেসিডেন্ট, তিনি ওই ওটাকে পাশ করে দিতে পারেন। তিনি ভোট দিলে তখন 51 আর 50 হয়ে যাবে। 100 জন তো সদস্য, সবাই যদি ভোট দেন এবং 50-50 হয়, ভাইস প্রেসিডেন্ট সরকার পক্ষে, প্রেসিডেন্টের বিলের পক্ষে ভোট দিলে 51 হয়ে যাবে, ফলে পাশ হয়ে যাওয়া অবধারিত। কিন্তু এই ডিলেইং ট্যাকটিক্স একটা আছে, আর যারা এটাকে সমর্থন করছেন এক ধরনের প্রতিবাদ স্বরূপ তাদেরকে টায়ার করার জন্য সম্ভবত ডেমোক্রেটিক পার্টি, এটা অধিকার আছে, ফলে তারা দাবি করা বাধ্য হয়েছে তারা করতে, কিন্তু অধিকারের চাইতে বড় হচ্ছে এক ধরনের প্রোটেস্ট। ওকে, প্রতীকী একটা প্রতিবাদ এটা আসলে তাদের অনেকটা। প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, সেটা হলো যেটি বলছিলেন যে সৈয়দ মোহাম্মদুল্লাহ, এর মধ্যেই তো দুইজন রিপাবলিকান সেনেটর নর্থ ক্যারোলিনার এবং কেন্টাকির, তারা বলছিলেন যে তারা এটিকে সমর্থন করবে না। তারপরও অঙ্কের হিসেবে যেহেতু ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে একটা ভোট দেওয়ার সুযোগ পাবেন, স্বভাবতই হয়তো এটি পাশ হয়ে যাবে। কিন্তু আপনার কাছে যেটি জানতে চাই, প্রেসিডেন্ট হাউসে যখন পাশ হয়েছে যথেষ্ট সময় নিয়ে হয়েছে এবং খুবই থিন মেজরিটিতে সেটি পাশ হয়েছে, সেনেটে পাশ হয়ে যাবে ধারণা করা হচ্ছিল, নাটকীয়তা চলছে। কিন্তু প্রশ্নটি হলো, প্রেসিডেন্ট কেন তাড়াহুড়া করছেন? তিনি কেন মনে করছেন 4 জুলাইয়ের মধ্যে এটি পাশ হতে হবে এবং এটি পাশ হওয়ার জন্য যা যা তাড়াহুড়া করা দরকার সব প্রক্রিয়া তার দিক থেকে নেওয়া হচ্ছে? এটার পিছনে কি অন্য কোনো কারণ আছে? আপনাকে ধন্যবাদ। অন্য কোনো কারণ নাই, তিনি চাচ্ছেন এটা তাড়াতাড়ি পাস হোক এবং মানে রিপাবলিকানরা ভয়ে ভয়ে সেটা পাশের দিকেই যাচ্ছে। কাজেই অন্য কোনো কারণ নেই। কারণ আর কি, মানে আপনার 4 জুলাই আসছে, স্বাধীনতা দিবস, এটাকে সাইন টাইন করে বিরাট একটা ক্রেডিট নিতে পারবে। আর একটা ব্যাপার আছে, সেটা হলো আপনি দেখুন তার তো মানে শত শত এক্সিকিউটিভ অর্ডার ছাড়া তিনি কিন্তু এখনো কোন একটা বিল এই যাবৎ পাস করতে পারেনি। তার তো কত 6 মাস হয়ে গেল, হ্যাঁ 6 মাস তো হয়ে গেল। তো 6 মাসের মধ্যে কিন্তু কোনো বিল টিল পাস হয়নি। এইটাই একমাত্র বিল যেটা পাস হতে যাচ্ছে, যে কারণে তিনি একটু হয়তো তাড়াহুড়া করছেন। আর বিল পাসের ব্যাপার যেটা বললেন, যে 2জন সেনেটর, যে কেন্টাকির র্যান্ড পল আর হলো আপনার নর্থ ক্যারোলিনার টম টিলিস আপনার ভোট দিচ্ছে না। সে তো বলেই দিয়েছে যে সে ভোট দিবে না এবং সে মানে সেই রি-ইলেকশন, সে তো আপ ফর রি-ইলেকশন, সেই ইলেকশন করবে না। আরো 2জন কিন্তু আছে, আর 2জন হলো আপনার মেইনের সুজান কলিন্স, তারা বোধহয় কিছু অ্যামেন্ডমেন্ট আনছে। সুজান কলিন্স আর আপনার আলাস্কা জন সুলেভান আছে, রন জনসন, তিনিও আছেন। তিনি মানে এদের এই 4 জনের ব্যাপার হলো, 2জন বলছে যে টু মাস কাট হয়ে যাচ্ছে, এই যে মেডিকেইডের যে কাটটা হচ্ছে এটাকেই তারা রেফার করছে, এটা টু মাস হচ্ছে। আর 2জন বলছে, যেমন র্যান্ড পল আর প্রবাবলি র্যান্ড পল আর রন জনসন বলছে যে কাট হচ্ছে না, কারণ আমাদের ডেট বেড়ে যাচ্ছে। ডেটের কথাটা মোহাম্মদ আলম ভাই বললেন, মানে 3 ট্রিলিয়নের উপরে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, কাজেই আপনার এখন তো সিনেটে কত 54-46। কিন্তু এই যে বলা হচ্ছে যে নেতিবাচক প্রভাবগুলো পড়বে, এটি কবে নাগাদ পড়বে? কেউ কেউ বলছেন এটি 2031 সাল নাগাদ পড়তে পারে, অর্থাৎ এখনই আমরা যে বলছিলাম মধ্যবর্তী নির্বাচনে এটির প্রভাব পড়বে কিংবা অন্য কিছু, এখনই তো সেটির প্রভাব পড়ার কথা নয়। না, এটা তো সঙ্গে সঙ্গে হয় না, এটা তো আস্তে আস্তে হয়। এটা ওভার আপনার প্রেডিকশন সম্ভবত ওভার 10 ইয়ার্স এটা হবে। যেটা আপনি ইমিডিয়েট ইফেক্ট যেটা হতে পারে, আপনি মিড টার্ম পর্যন্ত আপনার যেটা পড়তে, সেটা ট্যারিফের ইফেক্ট হয়তো পড়বে। আপনার এইটার ইফেক্ট হয়তো অতটা পড়বে না, কারণ এই ট্যাক্স, এই যে ট্যাক্স কাটটা, এটা তো আপনার সেই 2017 যে ট্যাক্স অ্যাক্ট সেটারই এক্সটেনশন প্লাস সাম মোর, মানে সেটার সাথে কিছু অ্যাড হয়েছে। এখন এই যে মেডিকেডের কথা যেটা বলা হয়েছে, যে মেডিকেড থেকে আপনার 12 মিলিয়ন লোক বাদ পড়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে আপনার ওই ধনীরা আবার আরো বেশি ধনী হচ্ছে, গরিবরা আরো বেশি গরিব হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার 12 মিলিয়ন তো সোজা কথা না, 12 মিলিয়ন যদি মেডিকেড থেকে বাদ পড়ে যায়। এবং আপনি যে মধ্যবর্তী নির্বাচনের কথা বলছিলেন, সেই ইস্যুটি সামনে আবারও নিয়ে এসেছেন। না, সেই কথাই আমি বলছি যে এটা কিন্তু ডেমোক্র্যাটদের একটা ইলেকশন ইস্যু করে দিল। জি, হ্যাঁ, মিড টার্মে যদি তারা এটাকে ইউজ করতে পারে, তাহলে তারা কিন্তু মিড টার্মে, ইউজুয়ালি তো মিড টার্মে তো যে দল ক্ষমতায় থাকে তারা ভালো করতে পারে না। তারপরে এবার যে ইস্যুগুলো, এবং আমার মনে হয় যে বাই দ্য টাইম
আপনার মিড টার্ম যখন আসবে তখন হয়তো দেশের ইকোনমি আরো খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আপনি যেটি বলছিলেন মিডটার্মের যে ইস্যুটি সেটি ইলন মাস্ক আবারও সামনে এনেছেন, তার সঙ্গে আমরা এর আগে দেখেছি প্রেসিডেন্টের বেশ বাহাস হয়েছিল, কিন্তু পরবর্তীতে একটা আন্ডারস্ট্যান্ডিং এ তারা পৌঁছেছিলেন। কিন্তু আবারও যখন সেনেট এটি পাস হচ্ছে, ইলন মাস্ক বলছেন যারা খরচ কমানোর কথা বলে তোমরা নির্বাচিত হয়ে এসেছো কংগ্রেসম্যানরা, এখন তোমাদের লজ্জায় মাথা লুকানো উচিত, কারণ মিড টার্মে তোমরা এটার প্রতিদানটা তোমরা পেয়ে যাবা, এই ধরনের কথা তিনি বলছেন ইলন মাস্ক। অর্থাৎ ইলন মাস্ক এতটা করছেন যে ইলন মাস্ক আজকেই তো সে ঘোষণা দিয়েছে যে যারা এই বিলে ভোট দিবে তাদের এগেইনস্টে প্রাইমারিতে সে আবার মানে যারা প্রাইমারি করবে তাদেরকে সে আবার টাকা পয়সা খরচ করবে। এর আগে কিন্তু সে বলেছিল যে 2024 সে যত পয়সা খরচ করেছে রিপাবলিকানদের পিছনে সে আর এত পয়সা আর খরচ করবে না। কিন্তু আজ আবার সে ঘোষণা দিয়েছে যে এই বিলে যারা ভোট দেবে এই বিলে যারা ভোট দেবে তারা কথার বরখেলাপ করবে, এবং তারা কথার বরখেলাপ করলে তাদের এগেইনস্টে প্রাইমারিতে আমি আবার পয়সা খরচ করবো, তারা যাতে না হতে পারে সে ব্যবস্থা আমি করব। এবং সেটা কিন্তু তার যে যুক্তিটা সেটা অযৌক্তিক কিছু না। দেখুন তিনি তো 4 মাস যাবত একটা বিশেষ একটা ডিপার্টমেন্টের হেড ছিলেন, ডোজ, সেই ডোজটা তো আপনার সেই আপনার মানে গভর্নমেন্ট যে এক্সেস আছে খরচ সেটা কমানোর ব্যাপারে তিনি করেছেন। তা তিনি তো আশা করেছেন যে বাজেট ডেফিসিট, এই বাজেট ডেফিসিট যাতে কমিয়ে আনা যায়, আগের মতো যাতে না হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে ওই যে আমরা আবার সেই ওভার 3 ট্রিলিয়নের কথা বলছি, কাজে সেটা তিনি মেনে নিতে পারছেন না। আমি জানি না তাদের অন্তর্কন্দল এর পিছনে কোনো কারণ কি না, কিন্তু তিনি একটা প্রিন্সিপাল নিয়ে সামনের দিকে আগাচ্ছেন, এবং এটাও কিন্তু ডেমোক্র্যাটরা কাজে লাগাতে পারে। কাজের ডেমোক্র্যাটদের এই বিষয়টা সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে একটু শুনে আপনার কাছে আবার আসবো। সৈয়দ মোহাম্মদুল্লাহ, সেটি হলো কারা কথা বলছেন বিগ বিউটিফুল বিল নিয়ে, ভয়েস কারা বেশি রেজ করছেন? রিপাবলিকান মেগা ডোনার ইলন মাস্ক কথা বলছেন, 2 জন সেনেটর, তাদের ভয়েসটাকে অনেক বেশি রিপাবলিকান। আমরা বলছিলাম যে নর্থ ক্যারোলিনার এবং কেন্টাকির তারা কথা বলছেন। ডেমোক্রেটরা বলছেন ঠিকই, কিন্তু জনগণ খুব একটা সেই সব কথায় সাড়া দিচ্ছে না, এবং বলা হচ্ছে ইয়াংদের মধ্যে, ডেমোক্রেটদের মধ্যে এক ধরনের এটাকে যদি ক্রান্তিকাল বলা যায়, যে তাদের মধ্যে জেনারেশনের একটা ফাইট চলছে। তাদের মধ্যে জোরান মামদানিকে এখনো ডেমোক্রেটরা এত বড় জয়ের পরও তারা মানতে পারছেন না, অনেক ডেমোক্রেট মানতে পারছেন না। ডেমোক্রেটরা জনগণের কাছে যেতে পারছেন না, এবং যে মধ্যবর্তী নির্বাচনের কথা বলা হচ্ছে এটি আসলে হয়তো রিপাবলিকানদের কিংবা প্রেসিডেন্টের অজনপ্রিয়তার কারণে ডেমোক্রেটরা জিততে পারেন, নিজেদের কোনো যোগ্যতায় কিংবা নিজেদের এমন কোনো কাজ তারা করেনি যে 2 বছর পর জনগণ আবার তাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেবে। ডেমোক্রেটদের এই বেহাল অবস্থা কেন? না, এটা ঠিক না। তাদের যে নিজেদের অযোগ্যতা, তারা জনগণের ইস্যু তুলে ধরছে, সোশ্যাল সেফটি নেট গুলো ঠিক রাখার কথা বলা হচ্ছে, এবং যে বিগ বিউটিফুল বাজেটের কথা বলা হচ্ছে, এটা 10 বছর মেয়াদি ট্যাক্স রেয়াত ইত্যাদি। কিন্তু কথা হচ্ছে এটার ফলে মেডিকেড ইত্যাদি সোশ্যাল সেফটি নেট যেটা কাট করা হবে সেটা ডে 1, যেদিন বাজেটে উনি সাইন করবেন সেদিনই এটা হয়ে যাবে। হাউসে সেনেটে পাস হওয়ার সঙ্গে সঙ্গে এটা আবার হাউসে যাবে সাইন আবার পাস করার জন্য, কারণ হাউস যেটা পাস করেছিল সেটা কিছু সংশোধন করে সেনেটে পাস হচ্ছে, তাহলে ওখানে আবার সেটা রিকনসিলিয়েশনের জন্য সেই এই ভার্সনটা আবার সাইন করতে হবে। তাহলে এইটা একটা। আর এর আগে আপনি যেটা বলেছিলেন না, ওইটা ফলে মানে ডিজারে তেমন না, এবং ডেফিনেটলি এটা একটা প্রভাব পড়বে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক যে কোর গোষ্ঠী, তাদের মধ্যে দরিদ্র শ্রেণী যারা নিজেরা মেডিকেডের উপর নির্ভর করেন তাদের স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য, তারাও অনেকে এতে ক্ষুব্ধ হবেন। হয়তো কম পার্সেন্টেজ তাদের সামনে ইমিগ্রেন্টদেরকে বহিষ্কার করা, শ্বেতাঙ্গদের মাইনরিটি হয়ে যাওয়ার আশঙ্কার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি তার থেকে তাদেরকে রক্ষা করবে, এসব বিবেচনা থাকবে। কিন্তু তারপরও নিজের চিকিৎসা ইত্যাদি যখন ক্ষতিগ্রস্ত হবে তখন তাদের একটা অংশ তো এমনিতেই এখন বেশ অস্বস্তিতে ভোগ করছেন, বিরূপ হতে পারে। তো এইটা আরেকটা কথা হচ্ছে কেন এত তাড়াহুড়া করা হচ্ছে, সেটা বলা হচ্ছে যে সেনেটের পার্লামেন্টেরিয়ান বলে, কথাটা হচ্ছে পার্লামেন্টে যে সমস্ত প্রস্তাব আসে সেনেটে, সেই বিলগুলো আইনের কোন লঙ্ঘন করছে কিনা বা সেগুলাতে কোন ব্যতিক্রম হচ্ছে কিনা, কি কি সংশোধন করা উচিত, এটা একটা অপিনিয়নের জন্য দেয় বর্তমানে। এবং এই পার্লামেন্টারিয়ান 2 দলের
সমর্থনে ইনি নির্বাচিত হন। ফলে এই যে পার্লামেন্টারিয়ান আছে মিস ম্যাকডোনো, তিনি বলেছেন অলরেডি বেশ কিছু কথা বলেছেন যেগুলো মানে পাশ হয়ে গেলে, এই বিল পাশ হয়ে গেলে সমস্যা হতে পারে, এবং সেই জন্য তাড়াহুড়ো করা হচ্ছে। তিনি আরো যদি কিছু দেন এবং সেগুলো যদি সংশোধন না করা হয়, চেঞ্জ না করা হয়, তাহলে বিল মানে ভোটে দেওয়া আরো বিলম্বিত হয়ে যেতে পারে। ফলে তাড়াহুড়ো করা হচ্ছে যাতে তিনি আবারও সুযোগ না পান আরো 5, 10, 20, 30টা ক্ষেত্র তৈরি করে চিহ্নিত করে যে এগুলোর উপরে। কারণ এটা হলে হবে কি, তার এই প্রস্তাবগুলো তিনি যেটা বলছেন সেইগুলো যদি গ্রহণ না করা হয়, তখন ডেমোক্রেটিক পার্টি অপর পার্টি ফিলিবাস্টার করার সুযোগ পায়। ফিলিবাস্টার করা হলে এটা দীর্ঘমেয়াদী বিলম্বিত হয়ে যেত। তবে একজন সদস্য অধিকার মতো একাধিক সদস্য ফিলিবাস্টার করার ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মানে কথা বলে 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 আটকে রাখতে পারে। ফলে এইটার কারণে বেশ বিলম্বিত হয়ে যেতে পারে, এবং সেনেটে তখন মানে সিম্পল মেজরিটি থেকে 60 সদস্যের দ্বারা পাশ করার সমস্যার দিকে তারা যেতে পারে। সেইটা অ্যাভয়েড করার জন্য এই তাড়াহুড়ো করা হচ্ছে। প্রেসিডেন্ট 4 তারিখে সাইন করবার কথা বলেছেন, নিশ্চয়ই তাকে ওটা অ্যাডভাইস করা হয়েছে যে এটা হচ্ছে অঙ্কের হিসাবে। এই কারণে জি, প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, আপনি বলছিলেন যে ডেমোক্র্যাটদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং তারা জোরান মামদানির মতো জনপ্রিয় প্রার্থীর বিজয়ও অনেক ডেমোক্র্যাটরা মেনে নিতে পারছেন না। তাদের তরুণদের সঙ্গে প্রবীণদের এক ধরনের সাংঘর্ষিক রাজনৈতিক মতাদর্শ কিংবা আদর্শিক লড়াইয়ের সামনের দিনগুলোতে অনেকটুকু লক্ষণ দেখা যাচ্ছে। ডেমোক্র্যাটরা এই দুঃসময়টাকে যদি আমরা বলি, সেটা আসলে কিভাবে উতরে উঠবে বলে আপনার কাছে মনে হচ্ছে? তাদের এই দ্বন্দ্বটা মেটাতে হবে। আপনি দেখেন এই যে একজন ভাইস চেয়ারকে বের করে দেওয়া হলো, তিনি প্রগ্রেসিভ, এই যে মামদানিকে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না। কিন্তু দেখেন নিউ ইয়র্ক সিটির জন্য মামদানি পারফেক্ট। মামদানি যদিও নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বলে পরিচয় দেন, আপনার সেটা নিউ ইয়র্কে তার জন্য এটা পারফেক্ট। তবে মামদানির কাছ থেকে ডেমোক্রেটদের যেটা শেখা দরকার, শুধুমাত্র তাদের যে দ্বন্দ্ব করলেই যে তাদের ইয়েটা চলে যাবে তা না। আমি কিন্তু বহুদিন ধরে বলে আসছি যে ডেমোক্রেটদের একটা প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে মেসেজিং প্রবলেম। তারা মেসেজটা ঠিক মতো করতে পারে না। তো সেক্ষেত্রে আপনার মামদানির কাছ থেকে তাদের শেখা উচিত যে কিভাবে মেসেজিংটা করতে হয়। দেখেন আমরা কিন্তু ইলেকশনের কয়েকদিন আগেও আমি বলেছি যে মামদানি আগাচ্ছে, পোলে আগাচ্ছে, কিন্তু আলটিমেটলি হয়তো কমই জিতে যাবে। কিন্তু দেখেন মানে কত বড় একটা আপসেট হয়ে গেল, এবং এটা কিন্তু হয়েছে তার মেসেজিং এর কারণে। তার মেসেজিংটা খুবই সিম্পল ছিল। হ্যাঁ, দেখুন সে বলেছে যে সে নিউ ইয়র্কবাসীদেরকে সেফটি দেবে এবং তারা যাতে ওখানে বসবাস মানে তাদের একটা অ্যাফোর্ডেবিলিটি তিনি কায়েম করবেন, এবং তিনি খুব সহজভাবে এই মেসেজিংটা দিতে পেরেছেন। যার ফলে দেখুন অল ডেমোগ্রাফিক্স, ইভেন হোয়াইট পিপল বলেন, ইয়াং পিপল বলেন, সবাই তাকে ভোট দিয়েছে। মানে এমন কোনো গ্রুপ নেই যেখান থেকে সে ভোট পায়নি। হ্যাঁ, হয়তো কম আর বেশি পেয়েছে। হ্যাঁ, কাজেই ডেমোক্র্যাটদের আমি যেমন একটু আগে বললাম যে এই যে বিলটা, এই যে মানে বিগ বিউটিফুল বিল যেটা পাস হচ্ছে, এখানে কিন্তু ডেমোক্র্যাটদের মেসেজিং এর অনেক খোরাক আছে এখানে। হ্যাঁ, কাজেই ডেমোক্র্যাটদের কিন্তু সেই অতীতে একটু ফিরে আসা দরকার। ডেমোক্র্যাট পার্টির কে বলা হতো যে আমাদের একটা বিগ টেন্ট, এখানে সবারই জায়গা আছে। হ্যাঁ, কাজেই যে মানে যারা মিডল অফ দ্য রোড, যারা আপনার কি বলবো, যারা লিবারেল না, মানে বান্নি টাইপস লিবারেল না, বা মামদানি বা এওসি টাইপ, কিন্তু তাদের এখানে তো বোঝা যাচ্ছে যে তাদের একটা ভীষণ ভোটিং ব্লক এখানে। কাজে তাদের সাথে তো এই দ্বন্দ্ব করে কোনো লাভ নেই। কাজে তাদেরকে ক্যান্ডিডেট ফিল্ড করতে হবে এমন ভাবে যেখানে যে ধরনের ডিস্ট্রিক্ট, আপনার যেখানে পার্পল ডিস্ট্রিক্ট, সেখানে তো একটা ওই মামদানির মতো ডেমোক্রেটিক সোশ্যালিস্ট দিলে সেখানে চলবে না। সেখানে দিতে হবে যারা সেন্ট্রাল লেফট, সেই টাইপের ক্যান্ডিডেট দিতে হবে। কাজেই এখানে তাদের সবার সাথে মিল থাকতে হবে এবং তাদের স্ট্র্যাটেজি করতে হবে যে কোথায় কোন ধরনের ক্যান্ডিডেট আমাদের দিতে হবে। ইস্যু তো সবই মানে যে কোনো ইস্যুই তো সবার কাছে যাবে, তাই না? আপনার যেটা লিবারেল ইস্যু, যেটা প্রগ্রেসিভ ইস্যু, সেগুলো প্রগ্রেসিভদের কাছে যাবে, এবং প্রগ্রেসিভ যে সমস্ত ডিস্ট্রিক্ট আছে সেখানে তো তারা সেই সোশ্যালিস্ট বললেও তাদের কোনো অসুবিধা নেই।
জি। হ্যাঁ, সৈয়দ মাহমুদুল্লাহ, স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, তাদের এই অন্তর্কোন্দলটা মেটাতে হবে। আপনি যেমন বললেন যে ডেমোক্রেটদের এটা একটা ক্রান্তি লক, মানে আসলেই তো তাই। কারণ ট্রাম্পের মতো লোক যেখানে প্রেসিডেন্ট হতে পারে, হ্যাঁ, যেখানে আপনার কংগ্রেসের বোথ হাউসে রিপাবলিকানরা মেজরিটি হতে পারে, সেখানে নিশ্চয়ই ডেমোক্রেটরা তো খুবই ক্রান্তি লগ্ন পার জি, হচ্ছে। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে যেতে চাই। প্রেসিডেন্ট যেই বার্তাটি ফেড চেয়ার জেরোমে পাওয়েলকে দিয়েছেন, তিনি বিভিন্ন সময় বিভিন্ন বার্তায় দিচ্ছেন, ইন্টারেস্ট রেট কমানোর কথা বলছেন, ফেড চেয়ার অনর আছেন। আজকে তিনি হাতে লিখে একটা পোস্ট দিয়েছেন একেবারে যে জেরোমে পাওয়েলকে, এই বার্তা কিংবা এর আগে যে কথাগুলো, না তাকে আমি পরিবর্তন করার কথা ভাবছি না, কিংবা তিনি বুঝতে পারছেন না, অর্থনীতি বুঝছেন না, নানা ধরনের বক্তব্য প্রেসিডেন্ট দিচ্ছেন। জেরোমে পাওয়েলের উপর কি কোনো ধরনের চাপ তৈরি হচ্ছে, এবং ইন্টারেস্ট রেটটা না কমানোর পিছনে জেরোমে পাওয়েলের যে যুক্তিগুলো সেগুলোই যৌক্তিক, নাকি প্রেসিডেন্ট যেটি মনে করছেন জাতির সাথে এটি হওয়া উচিত, কোনটি আসলে আপনি মনে করছেন? আমি তো অর্থনীতিবিদ না, কিন্তু সমস্ত অর্থনীতিবিদদের মেজরিটি, ওভারওয়েলমিং মেজরিটি বলছেন জেরোম পাওয়েল যেটা নিয়েছেন, এবং এই যে আপনার ইন্টারেস্ট রেটের ব্যাপার, সেটা না কমানোর কারণে বারবার এই যে 2-3 বছর পর্যন্ত, 4 বছর পর্যন্ত কাড়াকড়ি করার কারণে ভয়ঙ্কর অবস্থা থেকে, তার 3 বছরের বেশি ভয়ঙ্কর অবস্থা থেকে মুদ্রাস্ফীতি নেমে এসেছিল। এটা একটা মেইন কারণ। এখন যদি তিনি মুদ্রাস্ফীতি, এখন এইবারে এই যে আবার তিনি কমানোর প্ল্যান করেছেন, এই বছর 2 বা 3 বার কমানোর প্ল্যান ছিল তাতে, কিন্তু সমস্যা হচ্ছে কি, প্রেসিডেন্ট ট্রাম্প যে শুল্ক, মানে বিদেশি বাণিজ্যের উপরে, আমদানির উপরে শুল্ক আরোপ করছেন, সেটার কারণে আবার মানে মুদ্রাস্ফীতির উপর চাপ বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে ইত্যাদি। এখন যদি তিনি আবার ইন্টারেস্ট রেট কমিয়ে দেন, তাদের আশঙ্কা, অর্থনীতিবিদদের আশঙ্কা, তাহলে মুদ্রাস্ফীতি আবার আয়ত্তের বাইরে চলে যাবে, তখন যেটুকু লাভ হচ্ছিল সেটা ক্ষতিগ্রস্ত হবে। এই কারণ ফলে তার উপরে চাপ সৃষ্টি হচ্ছে, তাকে ফায়ার করার কথা একসময় তিনি বলেছিলেন। সম্ভবত কনস্টিটিউশনালি প্রেসিডেন্ট ট্রাম্পের এখানে একটা নিজেই তাকে, তিনি গতবার যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তাকে ইনি নিয়োগ করেছিলেন, কিন্তু কথা হচ্ছে তাকে ফায়ার করার কনস্টিটিউশনাল ব্যাপার একটা তার আছে, মানে তিনি করলে করে ফেলবেন, কি করা হবে, কিন্তু সম্ভবত এটা অনেকের মত, এটা কনস্টিটিউশনালি এটা ফায়ার করার রাইটটা নেই, এটা একটা সমস্যা আছে, তবে চাপ সৃষ্টি করা হচ্ছে এই আর কি। আমি এখানে একটু বলি, মুদ্রাস্ফীতি কিন্তু বাড়েনি, যে মোহাম্মদুল্লাহ ভাই যেটা বললেন এটা বাড়েনি। তবে ফেড চেয়ার যে ইন্টারেস্ট রেট কমাচ্ছে না, এটা তিনি মানে দেখতে চান, ওয়েট করে দেখতে চান যে এই যে ট্যারিফ, এই ট্যারিফের ফলে মুদ্রাস্ফীতিটা বাড়বে কিনা, হ্যাঁ, সেটার একটা আশঙ্কা আছে। তবে ট্রাম্পেরও কিন্তু একটা পয়েন্ট আছে, তার পয়েন্ট হচ্ছে যে মানে বহির্বিশ্বের বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক তারা কিন্তু ইন্টারেস্ট রেট ক্রমাগতই কমিয়েছে, এবং এখন কিন্তু আপনার আমেরিকায় ইন্টারেস্ট রেট এখন সবচেয়ে বেশি আপনার ওয়েস্টার্ন যে কান্ট্রিজ গুলো আছে তার মধ্যে। আমি এখানে বলবো যে এই যে মানে দুজনের মধ্যে যে টানাপোড়েনটা, হয়তো ট্রাম্প তো কনস্টিটিউশনের তো বেশি করে না, কেয়ার করে না, সে হয়তো ফায়ার করেও দিতে পারে ইয়েকে। এখানে উচিত হবে এই যে জুলাই যে ইয়েটা, তাদের যে মিটিংটা, জুলাই মিটিংয়ে হয়তো একটা কোয়ার্টার কমানো যেতে পারে। এখন যে ইনফ্লেশন যে পর্যায়ে আছে আর কি, ক্লোজ টু 2%, এই সময় হয়তো একটা কোয়ার্টার কমালে আমার মনে হয় না সেটা তেমন বেশি প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন। মনে মুস্তফা, আপনার কাছে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু আরো বেশি চাচ্ছেন, 1-2%, বেশ উনি চাচ্ছেন 2.5%, হ্যাঁ 2%, এই একটা। এর আগে একটা উদাহরণ দেই, আপনার রেজেপ তাইয়েব এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট, তার সেন্ট্রাল ব্যাংকের উপরে প্রচন্ড প্রেসার দিয়েছিলেন ইন্টারেস্ট রেট কমানোর জন্য, বছরের পর বছর। শেষ পর্যন্ত তিনি তাদেরকে ফোর্স করেছিলেন, দুইজনকে তিনি ফায়ার করেছিলেন। ফলে এইটা মানে অর্থনীতিবিদরা, কোনো সব দেশেই নর্মালি এগুলো করা হয় না, বাংলাদেশে অবশ্য অ্যাট দি প্লেজার অফ দি গভর্নমেন্ট, কিন্তু অধিকাংশ দেশে, ডেভেলপ কান্ট্রিতে এই যে ফেডারেল যে রিজার্ভ ব্যাংক থাকে, স্টেট ব্যাংক থাকে, তা মানে সরকারের ফায়ারিং এর ক্ষমতার বাইরে থাকে, ফায়ার করার। তো ইনি যদি আবার করতে যান, তাহলে সেটা বিরূপ প্রতিক্রিয়া করতে পারবে বলে অনেকের ধারণা।
জেরোম পাওয়েল তার ডেলিভারেটলি, এবং তিনি তো না, তার বোর্ড তো আরো লোকজন মেম্বাররা আছেন, ডাইরেক্টররা আছেন, তারা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন, একজন ছাড়া। একজন অবশ্য ভিন্ন মত পোষণ করছেন, ট্রাম্পের সাথে একমত পোষণ করছেন। ফলে এইটা একটা মানে সিরিয়াস ব্যাপার। তারা তাদের উপরে দায়িত্ব আসবে, ইতিহাস তাদের উপরে দায়িত্ব দেবে, তারা যদি পলিটিক্যাল চাপের কারণে, প্রেশার এর কারণে এটা করে এবং পরবর্তীতে এটা দেশের মুদ্রাস্ফীতি আরো অনেক বাড়িয়ে দেশ। ফলে সেই দিক তারা নিতে চান। প্রফেসর মনির মুস্তফা আলী, একেবারে 1 মিনিট সময় নেব আমরা বিরতির আগে। সেটি হলো যে ইরান ইসরায়েল যুদ্ধ যখনই শুরু হলো, পুরো ফোকাসটাই বিশ্বের সেদিকে ঘুরে গেল। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে একটি যুদ্ধ চলছে, সেই বিষয়টি খুব একটা আলোচনা আসে না, কিন্তু মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। শেষ দিন 67 জনকে মেরে ফেলা হলো একটি ক্যাফেতে হামলা চালিয়ে। এটি কি ফোকাস থেকে হারিয়ে যাচ্ছে মনে হয় আপনার? একেবারে 1 মিনিটে শুনবো। এটা মানুষ এখন টায়ার্ড হয়ে গেছে আসলে। এই গাজার খবর শুনতে শুনতে মানুষ আর শুনতে পাচ্ছে না। কিন্তু এটা গাজার ঘটনাটা তো হৃদয় বিদারক। মানে এখন দেখেন এই যে কাফেতে, মানে ফুড লাইনে, যেখানে সেখানে যেন তেন মারা হচ্ছে। মানে এটা তো আপনার ক্লাসিক এক্সাম্পল অফ এথনিক ক্লেনজিং। এটা এথনিক ক্লেনজিং ছাড়া আর আমি কিছুই দেখতে পাচ্ছি না। আপনার এই যুদ্ধবিরতিটা এখন একটা সুযোগ আসছে যুদ্ধবিরতির, এবং সেটা একমাত্র করতে পারে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, আসলে ডোনাল্ড ট্রাম্প ছাড়া আমি কিন্তু আমার কাছে মনে হয় যে নেতানিয়াহুর ইন্টেনশন হচ্ছে ওখানে ওই প্যালেস্টাইনে একেবারে ওদেরকে তাড়িয়ে তাড়িয়ে ওইখানে আসলে গরম গরম খবর তো আসলে নেই জন্য। হ্যাঁ, এখানে এই আপনার ইসরায়েল, ইউএস, ইরান যে যুদ্ধবিরতিটা হলো, এখানে ওই যুদ্ধটাও বিরতি করার একটা সুযোগ আছে। আরো তো এখন তো হোস্টেজ তো কিছু রয়ে গেছে। জি, আমরা একটা ছোট্ট বিরতি দিয়ে এটা এখনই বন্ধ করা উচিত। জি, ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছি। দর্শক, আমরা ফিরছি শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানের সাথে আছি আমি এহসান জুয়েল, এবং আমাদের সাথে আছেন সৈয়দ মাহমুদুল্লাহ ও প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী। আপনাদের দুজনকে আবারও স্বাগত। সৈয়দ মাহমুদুল্লাহ, যে বিষয়টি বিরতির পর আপনার কাছে জানতে চাই, সেটি হলো আমরা গণমাধ্যমের সূত্রে দেখলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর একটি ফোন আলাপ হয়েছে। দুপক্ষ থেকে বলা হচ্ছিল 15 মিনিটের একটি ফোন আলাপ, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে এই 15 মিনিটের ফোন আলাপ মাত্র যদি আমরা সেকেন্ডের হিসাব করি 900 সেকেন্ডের মতো পরে। সেইখানে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার, গণতান্ত্রিক রূপরেখা কিভাবে হবে, রোহিঙ্গাদের জন্য কিভাবে সহায়তা করা হবে, ট্যারিফ নিয়ে কিভাবে বাংলাদেশ এবং আমেরিকার সামনের দিনগুলোতে কাজ করবে, মার্কো রুবিওকে আমন্ত্রণ জানানো, নানা ধরনের বিষয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে। আমরা ঠিক এটা দেখতে পাচ্ছি না যে টেলিফোনটি আসলে কে কাকে করেছেন, কে প্রথম করেছেন, কে টেলিফোনটি রিসিভ করেছেন, সেটি আমি ঠিক কনফার্ম হতে পারছি না। কিন্তু আপনার কাছে যেটি জানতে চাওয়া সেটি হলো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে এটি আসলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে তাকে নির্বাচনের সময়সীমা জানানো হয়েছে, তিনি সাধুবাদ জানিয়েছেন, আরও নানা বিষয় তো আছেই। এই ধরনের ফোন আলাপ এটি হঠাৎ করে, এটি কি স্বাভাবিক প্রক্রিয়া, নাকি এখানে আসলে ভিতরে ভিতরে এমন কিছু হয়েছে যেটি দুপক্ষের কেউই বলেনি? বিপক্ষের কেউ বলেনি, এটা অনেক কিছু। তার ভিতরে একটা হচ্ছে বাংলাদেশ নিশ্চয়ই ইনিশিয়েটিভ নিয়েছে, এবং বাংলাদেশের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক মাধ্যমে বলার পরে যুক্তরাষ্ট্র তাতে সম্মতি হয়েছে। যুক্তরাষ্ট্র ইন্টারেস্ট আছে বাংলাদেশের সাথে কথা বলার জন্য, তো সেই কারণে হয়েছে। এবং আপনি যে বললেন অতগুলো বিষয় এখানে কিভাবে আলোচনা হবে, মানে, এবং ডক্টর ইউনূস তো মানে বয়সের ভারে কিছুটা ক্লান্ত, ফলে উনি এত দ্রুত কথা বলে, আমি যেরকম দ্রুত কথা বলি, আমার মতো তো ডক্টর ইউনূস এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথা বলার সময় পরপর তার কথা বলে ফেলা যায় না। ফলে অতগুলো বিষয়, এত বিশদ আলোচনা হয়নি। উনি হয়তো খুব দ্রুত বলে গেছেন, তার পক্ষে যতটা দ্রুত সম্ভব তারা কি করছেন, ইনি বলেন যে ওয়েল এন্ড গুড সম্পর্কের কথা দুপক্ষ হয়তো কূটনৈতিক শিষ্টাচার হিসেবে বলেছেন, হ্যাঁ ভালো ভালো। এই আর ইন্টারেস্টিং জিনিস যেটা, তারা কি আলোচনা করেছেন। আচ্ছা, এই একটা সেকেন্ড আমি গাজাতে ফিরে যাই। গাজাতে ওই ক্যাফেতে
অ্যাটাক ফার করে না, আরো কয়েক জায়গায় অ্যাটাক হয়েছে, আর লোক মারা গেছে। এই ক্যাফের কথাটা একটু ক্লিয়ার করা উচিত। মোটে ভাবে মাশাআল্লাহ ওখানে ক্যাফে আছে, লোকে দিব্যি ওখানে যাচ্ছে, তো ভালোই তো আছে। কিছু লোক মারা যাচ্ছে রাতে, ক্যাফে আছে, ওই ক্যাফে সেই জন্য যায় না। ক্যাফে নামক জায়গাটাতে লোক তাদের ফোনের চার্জ চলে গেলে ফোন চার্জ করার জন্য, এই ধরনের কতগুলো জরুরি কাজের জন্য যায়। এটার জন্য আপনার দর্শক শ্রোতারা জানেন, কেউ কফি খাওয়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য না, মানে আনন্দ করার জন্য যায় না। এখন বাংলাদেশের কথা আসছে, এটা হচ্ছে ইন্দো প্যাসিফিক কথাটা আছে। এই কিছুদিন আগে আপনি দেখেছেন, মানে চীনে একটা সম্মেলন হয়েছিল, সেখানে বাংলাদেশের পররাষ্ট্র সেক্রেটারি, পাকিস্তানের পররাষ্ট্র সেক্রেটারি আর চীনের এক জুনিয়র মন্ত্রী, তারা তিনজন এইভাবে হাত তুলে একটা জোট গঠন করার তিনজন প্রস্তাব দিয়েছিল। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ইত্যাদি, অলমোস্ট লাইক তারা একটা অ্যালায়েন্স করে ফেলছেন, এই ধরনের একটা। এইটা মানে যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ। কারণ যুক্তরাষ্ট্রের এখনকার নীতি গত ওবামা প্রেসিডেন্টের থেকে চলে যাওয়ার কিছুদিন আগে থেকে যে নীতি, সেটা হচ্ছে চীনকে যুক্তরাষ্ট্রের লেভেলে পৌঁছতে দেওয়া হবে না। চীন হ্যাজ বিন ব্রেদিং ডাউন ইটস নেক, এটা অ্যালাউ করবে না কোনো সুপার পাওয়ার। এই সুপার পাওয়ারকে আমরা নিন্দা করতে পারি না, কারণ পৃথিবীর কোনো সুপার পাওয়ার আরো একটা কখনো হিস্ট্রিতে আরেক সুপার পাওয়ার উত্থান লাইক করবে। ফলে এটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। চীনের সম্পর্কে যত পলিসি গত বছরের পর বছর আমরা দেখছি, সেটার পেছনে এইটি আর একটা আসল কারণ। একটা দরিদ্র দেশ ওভারনাইট হঠাৎ ধনী হয়ে গেল, জমিদারের পুত্রের সাথে চ্যালেঞ্জ দিচ্ছে, এটা মানে অ্যাকসেপ্টেবল না। ফলে এইটা একটা ব্যাপার আছে। সেই কারণে ইন্দো চায়নায় যে ভারতকে সেন্টার করে ওখানকে অনেক ব্যবসা বাণিজ্য ভিয়েতনামে, ক্যাম্বোডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে, ইন্ডিয়াতে অনেক কিছু হাইটেক গুলা ইন্ডিয়াতে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। এটা করে চীনের উপরে, চীনের থেকে যে বিশাল পরিমাণ তাদের ইনভেস্টমেন্ট সেটাও চলা, সেখান থেকে সাপ্লাইটা কমানো, ওয়ার্ল্ডের যে তারা মানে ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছিল সেটা অনেকাংশে হ্রাস করা, যাতে তাদের আয় কমে, বলে তাদের ডেভেলপমেন্টটা কিছুটা হলো বিলম্বিত হয়। এই সমস্ত কারণে চীনের বা ইন্দো চায়না, ইন্দো প্যাসিফিক বলা হয়। ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটার আসল হচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারত মিলে কোয়াড। এই তো এই কোয়াডের শেখ হাসিনা আমলে তাকে প্রেসার দেওয়া হয়েছিল এটাতে জয়েন করার জন্য, উনি রাজি হন। এইবারে হঠাৎ করে এদের মনে হচ্ছে যে এটা তো আবার কি কাণ্ড ঘটে ফেলে। এমনিতেই তো বারবার এটাতে বাংলাদেশকে ওটার পক্ষে থাকার জন্য হঠাৎ করে চীন, পাকিস্তান, বাংলাদেশ নিয়ে জোট গঠন করে ফেলা, এই তিনজন এই হাত তোলা দেখে নিশ্চয়ই এটাতে তারা একটা উদ্বেগ ফিল করেছে। ফলে তাদেরকে অ্যাপিল করার ফলে বৈঠকের জন্য তারা রাজি হয়েছে এবং নিঃসন্দেহে এটার উপরে তারা বিশেষ গুরুত্ব দিয়েছে। অন্যান্য যে সমস্ত কথা বলা যায়, আমাদের পোর্ট যুক্তরাষ্ট্রের সমর্থিত একটা মধ্যপ্রাচ্যের গ্রুপকে দেওয়া, তারপরে আমাদের দ্বীপাঞ্চল নিয়ে, আমাদের সমুদ্র সীমা নিয়ে কিসব কাণ্ড কারখানা কথাবার্তা হচ্ছে, সেগুলো নিশ্চয় কথা হয়েছে। কিন্তু 15 মিনিটে খুব একটা ডিটেইল হয় না, সেটা লোয়ার লেভেলে, ডিপ্লোম্যাটিক লেভেল নিশ্চয়ই সেসব কথাবার্তা হবে। আমি এই বিষয়টাই জানবো প্রফেসর ডক্টর মনিরুল মোস্তফা আলী, চীন কি এখানে মূল ইস্যু কিনা? কারণ আমরা জানি যে চীনের সঙ্গে কিন্তু বিএনপিরও দীর্ঘদিনের ঐতিহাসিক রাজনৈতিক বন্ধুত্ব আছে, এবং বিবিসি বাংলা দেখছিলাম যে বিএনপি নেতাদের কয়েক দফায় চীন সফর কি বার্তা দিচ্ছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষবার এসে বললেন যে চীন বাংলাদেশে নির্বাচিত সরকার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। চীনের সঙ্গে জোট গঠনের যে পাকিস্তান সহ 3 দেশ মিলে হাত তোলা উপরের দিকে, সেটির আলোচনা আসছে। চীনই কি মূল ফ্যাক্টর? 1 মিনিট। এটাই একমাত্র কারণ। শুধু যে এই গভর্নমেন্টেরই যে ঘন ঘন বসা হচ্ছে চীনের সাথে তাই নয়, যে গভর্নমেন্টটা আসবে যেটা আমরা আশা করছি, তারাও কিন্তু সম্প্রতি চীন সফর এসে তারা চীনের অনেক গুণগান করেছে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনার ভারতের সাথে সম্পর্ক বৈরী, চীনের সাথে সম্পর্ক ভালো। এই যে একটা জিনিস বাংলাদেশে চলছে, এটা তো আমেরিকার চোখে পড়ার কথা, কাজে চোখে পড়েছে। বাংলাদেশ যতই চাক না কেন যে ভারতকে মানে পিছনে রেখে ওই চায়নার সাথে একটা বন্ধুত্ব, এটা করতে গেলে আপনার ওই ইউরোপ আমেরিকাকে ধরে রাখা যাবে না, তারা বৈরী হবে। এবং আমার মনে হয় না যে বাংলাদেশের পক্ষে মানে আমেরিকা এবং ইউরোপকে করে মানে ইগনোর করে ওই চায়নার সাথে ওঠা বসা, যেভাবে ওঠা বসা করতে চাচ্ছে তারা, এইটা আমার মনে হয় সম্ভব হবে না।
আমি বলবো যে যে যতটুকুই হোক না কেন ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে, যেন একটা ব্যালেন্স না রাখলে সেটা আপনার ওই আমেরিকা সেটা পছন্দ করবে না। কারণ আমেরিকার যে ইন্দো প্যাসিফিক যে ইন্টারেস্ট, সেটা কিন্তু তার পিছনে তাদের কি বলবো, তাদের সাবসিডি বলেন, তাদের অ্যাসোসিয়েট বলেন, যাই বলেন, সেটা তো ভারত এখন তো আর সেই পাকিস্তান নেই। অর্থাৎ বাংলাদেশকে একেবারে ভারসাম্যপূর্ণ কূটনীতি করতে হবে। দেখতে হবে। হ্যাঁ, এবং কলটা আমার সম্ভব, আমার যেটা মনে হয় যে মার্কো রুবিওর কাছ থেকে গিয়েছে, কারণ একটু আমেরিকাতে একটু সতর্ক হয়েছে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। এটি ঠিক যে আপনারা দুজনেই বলছিলেন বাংলাদেশকে একটি ভারসাম্যপূর্ণ কূটনীতিতে হাঁটতে হবে, কারণ তার দুই পাশে দুই শক্তি ভারত চীন, তাদের মাঝখানে গিয়ে বাংলাদেশ ব্যক্তিগত কোনো দেশের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার হবে, কিংবা বাংলাদেশ নিজেই ঝুঁকে পড়বে কোনো দেশের, সেটি হয়তো অনেকের কাছে কাম্য নয়। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।